মালয়েশিয়ার বন্ধ বাজারে নিয়োগপত্র পেয়েও যেতে পারেননি ৩০,০০০-এর বেশি বাংলাদেশি কর্মী। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গেল জানুয়ারি থেকে বহু কর্মীর নামে ভিসা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অনেকেই যেতে পারেননি মালয়েশিয়া। তারা আরও জানান, যে পদ্ধতিতে কর্মীরা মালয়েশিয়া যায় সেটা পরিবর্তন না করলে ভবিষ্যতেও একই দুর্ভোগে পড়ার শঙ্কা রয়েছে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। টিকিট নেই, কিন্তু আছে ভিসা আর কাজের অনুমোদন। আবার টাকাও খরচ হয়েছে ৪ থেকে ৫ লাখ। এমন মালয়েশিয়াগামীরাই শুক্রবার বিমানবন্দরে ভিড় করেছিল। প্রশ্ন হচ্ছে, মে মাসের পর আর কোনো কর্মী মালয়েশিয়া ঢুকতে পারবে না। এ তথ্য মার্চে জানার পরও কেন টিকিটের ব্যবস্থা করেনি এজেন্সিগুলো? মার্চে ডিক্লেয়ার করেছে মার্চ থেকে ভিসা বন্ধ। তাহলে আমি যদি ভাবতাম যে আমার ৫০,০০০ ভিসা আছে, আমি ফোরকাস্ট করতে পারতাম, গভর্নমেন্টও ফোরকাস্ট করতে পারতো, সেভাবে আমরা ফ্লাইটেরও অ্যারেঞ্জ করতে পারতাম। এমপ্লয়ারের সাথে যোগসাজশে এমপ্লয়ারের ৫০টা লোকের দরকার আছে, কোনো না কোনোভাবে ১০০টা লোকের অ্যাপ্রুভাল নিয়ে বের করে নিয়ে আসলো। তো এমপ্লয়ার তো ঠিক আছে, ইজ এন এমপ্লয়ার, জেনুইন ৫০ লোকে কাজ দিতে পারে, কিন্তু অ্যাপ্রুভাল তো বের করে নেওয়া হচ্ছে ১০০ লোকের, বাকি ৫০ জন কই যাবে? অনেকেই বলছেন, গেল সপ্তাহ পর্যন্ত ভিসা এসেছে কর্মীর নামে, যাদের এখনো মন্ত্রণালয় থেকে মেলেনি ছাড়পত্র। যদি আমরা ধরি প্রায় ৫ লক্ষ লোক বিএমইটি হয়েছে, তাহলে এখানে ২৫,০০০ লোক কম যাবে। আর এটা হলো ন্যাচারাল ওয়েতে, আর ৫,০০০ লোক থাকবে। ওই ৫,০০০ই হলো আমি যে ৩টে ক্যাটাগরি বললাম, প্রবলেম কেসের জন্য, ব্ল্যাকলিস্ট কেসের জন্য, তারা বা কিছু সময় কোম্পানির লোকের এখন প্রয়োজন নেই। এই ৩টি কারণে তারা হয়তো এই লোকগুলির তখন নেয়নি। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের সরকারই ছাড় দিয়েছে, যার কুফল ভোগ করছে কর্মীরা। মালয়েশিয়ান সরকারও এখানে কোনো কেয়ার নেয় না। আমাদের সরকারও এখানে, আমরা সরকারকে বলছি যে এটা তো আমাদের হাতে নাই। মালয়েশিয়া গভর্নমেন্ট যেরকম চায় বা মালয়েশিয়ার এমপ্লয়ার যেরকম চায়, আমাদের তো সেটাই ফলো করতে হবে। কারণ তারা রিসিভিং কান্ট্রি, আমরা সেন্ডিং কান্ট্রি। তারা যদি রিসিভ না করে, এরকম হয়েছে যে যারা হয়তো পাঠিয়ে দিছে, দেখা গেছে ওখানে এমপ্লয়ার রিসিভ করতে আসেনি। এ পর্যন্ত ৫,২৭,০০০-এর বেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন হলেও গেছে ৪,৭২,০০০। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। এই সংকটের পুরো তথ্যটা যদি একটু দেখে নেই এক ঝলকে। নিয়োগপত্র এবং ভিসা পেয়েও যেতে পারেননি ৩০,০০০ বেশি বাংলাদেশি কর্মী। গত ২১শে মার্চ মালয়েশিয়া সরকার জানায় যে ৩১শে মের পরে বাংলাদেশি কোনো বিদেশি কর্মী তারা আর নিয়োগ করবে না বা মালয়েশিয়া যেতে পারবেন না। ২১শে এপ্রিল পর্যন্ত চাহিদাপত্র দেয় মালয়েশিয়া সরকার। সে সময়ে তখনও হাতে ছিল ১.৫ মাসের মতো সময় মালয়েশিয়া যাবার জন্য। সময় পাওয়া পর্যন্ত ফ্লাইট নিশ্চিত না করে সময়সীমা বৃদ্ধির অনুরোধ করে বাংলাদেশ। এতে সাড়া না দিয়ে গতকালই সব দেশের কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া। অর্থাৎ পর্যাপ্ত সময় ছিল হাতে, ২.৫ মাসের মতো। মালয়েশিয়া শ্রমশক্তির অন্যতম একটি বাজার, এবং যে বাজারে সিন্ডিকেটের অভিযোগ নতুন নয়। অনিয়মের অভিযোগে ২০০৯ সালে, ২০১৬ সালে এবং ২০১৮ সালেও বন্ধ হয়েছিল দেশটির শ্রমবাজার। এবার ৪ সংসদ সদস্য সহ পুরনোদের নাম শোনা যাচ্ছে সিন্ডিকেটে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং সহকর্মী ঝুমুর বাড়ি যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। আপনাদের স্বাগত জানাই সংবাদযোগে। শুরুতে ঝুমুর বাড়ি, আপনার রিপোর্ট দেখছিলাম এবং রিপোর্টে আপনি সাধারণত এই ধরনের রিপোর্ট আমাদের সামনে আনেন এবং অনেক মানুষের কষ্ট, অনেক মানুষের না পাওয়া, সেই বিষয়গুলো আপনার রিপোর্টের মধ্যে থাকে। মালয়েশিয়ার যে শ্রমবাজার হঠাৎ করে বন্ধ হলো, হঠাৎ করে না, মাঝে মাঝেই বন্ধ হয় এবং সেটা নিয়েও আপনার রিপোর্ট থাকে। এই যে রিপোর্টটা আমরা দেখলাম, এবারের সংকটের রিপোর্ট, এর বাইরে আসলে আর কি বলতে চেয়েছেন আপনি রিপোর্টে, যেটা বলতে পারেননি, যদি আমাদের একটু বলেন। দেখুন, আপনি বলেছেন মাঝে মাঝেই বন্ধ হয়। এই মাঝে মাঝে বন্ধ হওয়ার বিষয়টা ওনারা বলতে চান যে বন্ধ হয় না, মাঝে মাঝে স্থগিত হয়। বিদ্যুৎ যেমন আমরা বলি না যে আসে না গেল, হ্যাঁ, গেল না আসলো, মানে মাঝে মাঝে আসে, তো সেই রকম মাঝে মাঝে বন্ধ হয়। মানে ওনারা বলছেন যে বাজারটা বন্ধ হয়নি, স্থগিত হয়েছে।
তো এখানে বাজারটি বন্ধ হওয়ার, আমরা এর আগে 2018 সালে যখন বন্ধ হয়েছে বা স্থগিত হয়েছে, সেই সময় যে সিস্টেম ছিল তখন একটা সিন্ডিকেটের অভিযোগ ছিল, আর সেই সময় একটা সিস্টেমের মাধ্যমে যেত। তারপরে আমরা 2022-এ এসে যে চুক্তিটি হলো G2G+, সেইখানে দেখা গেল সেখানেও একটা সিস্টেম চালু হলো এবং সেখানে সেখানেও একটা সিন্ডিকেট হলো। তাহলে সিস্টেমের মধ্যে এখানে একটা যে সিস্টেমটা দাঁড় করানো হয়েছে, সেই সিস্টেমটাকে মালয়েশিয়াকে বোঝানো হয়েছে যে এই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আপনার কস্টিং কম হবে, লোকজন ঠিক মতো যেতে পারবে, আর লোকজনের যদি কোনো অনিয়ম হয় তাকে ধরা যাবে। এখন সিস্টেমের মধ্যে একটা গলদ তৈরি হয়েছে। গলদটা হচ্ছে যে আপনার এই যে 100 এজেন্সি, সরকারি এজেন্সির কথা আমি বাদ দিলাম, 101-এর 100 এজেন্সি যাদের মাধ্যমে কর্মী প্রসেস হয়ে বিদেশে যাবে, সেই 100 এজেন্সির সাথে কাজ করেছে আরো 1700 এজেন্সি। আমাদের টোটাল 2700-এর মতো এজেন্সি আছে, তার মধ্যে আরো 1700 এজেন্সি কাজ করেছে। কি কাজ করেছে? তারা কর্মী জোগাড় করে এনেছে শুধুমাত্র, আর এই 100 এজেন্সি কাজটাকে প্রসেস করেছে। আর বাকি যে এজেন্সি 1700 এজেন্সি, তারা এই কাজটাকে, যখন তারা বলছিল যে আমরা শুধুমাত্র 100 এজেন্সি কেন পাঠাবে, আমাদেরকেও এর হিসাবের অংশীদার করা হোক, তখন তারা হিসাবের অংশীদার হিসেবে, এদের সহযোগী হিসেবে এরাও কাজ করেছে। এবং ওই আমাদের একটা অনেক দিনের নিয়ম ছিল যে ডাটাবেস থেকে কর্মী নিতে হবে। গভর্নমেন্ট একটা ডাটাবেস করবে, সেখানে আপনি মাহবুব হাসান একজন সংবাদকর্মী, আপনি সেখানে এনলিস্টেড হতে পারবেন। কোনো দেশের যদি সংবাদকর্মীর প্রয়োজন হয়, আপনার বায়োডাটা দেখে সে ওখান থেকে বলবে যে এই ডাটাবেসের মধ্যে এই মাহবুব হাসানকে আমি নিতে চাই। কিন্তু আমাদের কোনো ডাটাবেস তৈরি হয়নি। তখন ওই মালয়েশিয়া থেকে করেছে কি, যে তারা নিজেরা কর্মীর ডিমান্ড তৈরি করেছে এবং এইখানে তাদের সহযোগীদেরকে বলেছে যে তোমরা কর্মী নিয়ে আসো, তাই সেই কর্মীদেরকে আমরা নিব। যখন অন্যান্য সহযোগী এজেন্সিগুলো মার্কেটিং করেছে এবং বিভিন্ন ধাপে ধাপে তৈরি হয়েছে, আমরা বলি না যে লোকাল দালাল, তারপরে মিড লেভেলের দালাল, তারপরে আরো একটু উপরে, তারপরে এসে পল্টনের কোন অফিস, তারপরে যে মূল অফিস, এই রকম ধাপে ধাপে তৈরি হয়েছে। প্রত্যেকটি ব্যক্তি ধাপে ধাপে টাকা দিয়েছে। শুধু টাকা দিলেই তো যাওয়া যায় না, এই পুরো সিস্টেমটার মধ্যে কোথাও ফ্রডের সংখ্যা অনেক বেশি। সো বিভিন্ন মানুষ নানা রকম প্রতারণার শিকার হয়েছে। আর যেটি হয়েছে, আপনি যেটি বলছিলেন যে 1 মাস আগে ওয়ার্ক অর্ডার আসা বন্ধ হয়েছে, কিন্তু 1 সপ্তাহ আগেও ই ভিসা তৈরি হয়েছে, অর্থাৎ ভিসা এসেছে। যেই কর্মীর 1 সপ্তাহ আগে ই ভিসা এসেছে, সেই কর্মী ধরেন সেটা শেষ মুহূর্তে দ্রুত বেগে ভিসা এসেছে, তাহলে সেই কর্মীর ফ্লাইটের অ্যারেঞ্জমেন্ট ছাড়াই ই ভিসা এসেছে। আমাদের এর সাথে আলী হায়দার ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন যে একজন কর্মীকে, ওই কন্ট্রাক্ট পেপারে লেখা আছে যে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রত্যেক কর্মীর বিমান ভাড়া বাবদ যাবতীয় খরচ বহন করবে ওই কোম্পানি। কোম্পানি তো কোনো টাকা দেয়নি, বরঞ্চ এই যে বিমান ভাড়া অতিরিক্ত, সেটি আমাদের কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছে। তাহলে কর্মী লাস্ট মোমেন্টে এসে কর্মীর কাছ থেকে যখন আপনি বললেন যে না, 45,000 টাকার বিমান ভাড়া এখন 1.5 লাখ টাকা হয়েছে, তুমি অতিরিক্ত টাকা দাও, কর্মী কোত্থেকে যে এই অতিরিক্ত টাকা হঠাৎ করে নিয়ে আসবে? তারপরে আপনি লাস্ট মোমেন্টে ই ভিসা অ্যালাউ করেছেন, ই ভিসা দিয়েছেন, এন্ড তার জন্য অতিরিক্ত ফ্লাইট নেয়। বাংলাদেশ বিমান প্রতিদিন 2টা করে এক্সট্রা ফ্লাইট দিয়েছে, মালিন্দো দিয়েছে, ইউএস বাংলা দিয়েছে, কিন্তু এক্সট্রা ফ্লাইট দিয়ে একদিনে আপনি যদি গড়ে 5টা ফ্লাইট এক্সট্রা দেন, 5টা 3 5 1500 লোক পাঠাতে পারবেন, কিন্তু ভিসা তো এখনো পেন্ডিং হয়েছে প্রচুর, আপনার কোনো প্রজেকশন নাই। জি, আলী হায়দার চৌধুরী, ঝুমুর বাড়ির এই প্রশ্নের কি আসলে জবাব? ধন্যবাদ আপনাদেরকে। আমার মনে হয় ঝুমুর বাড়ি এক্স্যাক্টলি চিত্রটা তুলে ধরেছেন এবং বাস্তব চিত্র, কারণ বহুদিন ধরে মাইগ্রেশন নিয়ে কাজ করছেন। আমি এই প্রসঙ্গক্রমে এই কথাটাই বলতে চাচ্ছি, যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, মানে যে আমার এই মে মাসের 31 তারিখে আমাদের লোক নেওয়া শেষ করবে, তখন আমাদের গভর্নমেন্ট যারা মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করে থাকেন, মেইন এজেন্সি, তাদেরকে সহ আমরা বাইরেতে যারা প্রতিনিধিত্ব করছি, আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের মন্ত্রণালয় জানতে চেয়েছিলেন যে টোটাল আমাদের হাতে এখন পেন্ডিং কি কাজ আছে। সেই তথ্য অনুযায়ী তখন আমরা সেখানে রিকোয়েস্ট করলাম যদি আমাদের হাতে এই কাজ থাকে, এবং তখন বলা হলো, আমরা জানলাম যে 53 এমপ্লয়ার
অলরেডি বাংলাদেশের ব্ল্যাক লিস্টে, সেই 53 এমপ্লয়ার এগেনস্টে আমরা ধরে নিলাম সাম 1000 ওয়ার্কার যেতে পারবে না, তাদের এই ভিসা হয়ে আছে, কিন্তু আমরা তাদেরকে সেখানে লোক পাঠাবো না, কারণ তারা ইথিক্যাল এমপ্লয়ার নয়, সেখানে আমাদের কর্মী গিয়ে কষ্ট করবে। এরপরে আমাদের সেখানকার মালয়েশিয়ান অথরিটিও, মালয়েশিয়ান গভর্নমেন্টও নিয়ার অ্যাবাউট 47 বা 43 সাম এমপ্লয়ারকে তারা তাদের লাইসেন্স ক্যান্সেল করেছে। তাহলে এই টোটাল একটা প্রক্রিয়ার মধ্যে, এর মধ্যে এইসব অর্গানাইজেশনগুলোর ভিসাও কিন্তু কলিং, অ্যাপ্রুভাল এবং ভিসাগুলো এখানে প্রসেস হয়ে গেছে সাম 1000। আচ্ছা, এটা গেল একটা স্লট। দ্বিতীয় স্লটে যখন আমাদের কাছে আসলো যে বর্তমান সেই সময়, আমি 1.5 মাস আগের কথা বলি, সেই সময়ে বাংলাদেশে এখন আমাদের ই ভিসা এবং আমাদের কলিং কতটুকু আছে সেই তথ্য অনুযায়ী তখন আমরা সরকারকে রিকোয়েস্ট করলাম যে সময় আছে, আমরা মনে করি না এটা যথেষ্ট সময়, এই সময়ের ভিতরে সব লোক যেতে পারবে। সরকার, আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়, ওনারাও মনে করলেন, আমরা অ্যানালাইজ করে দেখলাম যে সম্ভব নয়। তখন মন্ত্রণালয় থেকে আমরা রিকোয়েস্ট করলাম একটা চিঠি, একটা লেটার দেওয়ার জন্য, মেমো দেওয়ার জন্য সেখানকার গভর্নমেন্টকে, যে এই টাইমটা যাতে এক্সটেন্ড করে, এবং সেটা করেছেন। আমাদের মন্ত্রণালয় থেকে একটা চিঠি মালয়েশিয়ান অথরিটিকে রিকোয়েস্ট করেছিলেন, সেটা মালয়েশিয়ান অথরিটি সেটা মানেনি, কিন্তু এটা নাই মানতে পারে, এটা তাদের দিক থেকে। এখন আমরা কেন আসলে বসে থাকলাম? আজকে এসে আমরা বেশি বেশি ফ্লাইট 4টা 5টা করে বাড়তি ফ্লাইট দিচ্ছি, সেই সময় থেকে আমরা কেন এটা মানে ওদের উপরে ভরসা করে থাকলাম কেন? আমরা কথা বলি, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু ফ্লাইট অপারেট করতে পারবো। তারপরেও আমাদের গভর্নমেন্ট, সরকার যথেষ্ট পরিমাণ ফ্লাইট চার্টার করেছে, বিভিন্ন এয়ারলাইন্সকে রিকোয়েস্ট করে যথেষ্ট ফ্লাইটের ব্যবস্থা, সীমাবদ্ধ থাকার কারণ আপনারা জানেন যে বিমানের হজ ফ্লাইট চলতেছে, এর মধ্যেও বিমান অনেকগুলো ফ্লাইট অপারেট করেছে। বাট দুঃখজনক হলো সত্য, 2.5 মাস তো অনেক লম্বা সময়। বিমানকে তো আমরা মোটে রিকোয়েস্ট করলাম 4 দিন আগে, 2.5 মাস আগে আপনারা জানতেন এই পরিস্থিতি হবে। যে আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন, ক্লিয়ার করতে দেন। জোহর বাড়ি একটু আগে যে কথাটা বললেন যে মালয়েশিয়ান অথরিটি 1 সপ্তাহ আগে পর্যন্ত কলিং ভিসা এই ভিসা ইস্যু করেছে, তো যেখানে মালয়েশিয়ান অথরিটি জানে যে এই ভিসা ইস্যু করলে এটার একটা প্রসেসিং টাইম আছে, ফ্লাইট টাইম আছে, তারা কোন সেন্সে এই ভিসাগুলো ইস্যু করলো, এটাও আমাদের কাছে বোধগম্য নয়। না, আগে তো আমরা আমাদের নিজেদের সেন্সটা দেখি, মানে 2.5 মাস ধরে সময় পেলাম, আমরা আরেকজনের উপর ভরসা করে থাকলাম কেন? মানে আমরা আজকে এসে 4 দিন আগে এসে আমরা এত ফ্লাইট বাড়ানোর চেষ্টা করছি, তা 2.5 মাস আগে থেকে আমরা কেন এটি মাথায় নিলাম? হ্যাঁ, যে এখানে আমরা দুইটা প্রত্যাশার মধ্যে ছিলাম। 15 দিন আগে মন্ত্রী যখন জানিয়েছে যে টাইম বাড়ানো হবে, আমরা শেষ দিন পর্যন্ত ওয়েট করেছি যে টাইম হয়তো বাড়বে। আর দ্বিতীয়ত আমরা বিমান মন্ত্রীকে ইনফর্ম করতে বা বিমানকে ইনফর্ম করতে দেরি করে ফেলছি, এটা তো একটা ঘটনা আছে। আরেকটা হচ্ছে যে আপনি আনপ্রেডিক্টেবল ভিসা আসছে প্রতিদিন ভিসা আসছে, এমনকি ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে যে সকল ব্লক লিস্টেড কোম্পানি, মানে প্রায় 100টা, বাংলাদেশের পক্ষ থেকে 53, তাদের থেকে 47, তাহলে তারাও কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে গেছে এবং সিঙ্গুলারি ভিসাও পরে আসছে। তাহলে মানে পুরো প্রক্রিয়া শুধু বাংলাদেশ পার্ট না, মালয়েশিয়া পার্টেরও যে ইন্টারেস্টেড গ্রুপ, তারা সকলে মিলে এই প্রসেসটাকে একটা ব্লেন্ডার করে ফেলছে। আচ্ছা, মানে এটা বন্ধ না, জুমুর বাড়ি যথাযথভাবে লাস্ট যে চিত্রটা তুলে ধরেছেন, আর আপনি যেটা বলেছেন যে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এটা টাইমটা এক্সটেন্ড করবে, সেটা করে নাই। তারপরে আমরা সেই আশায় ছিলাম, এবং আমরা কিন্তু প্রথম থেকেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করেছিলাম যে চার্টার ফ্লাইট যদি ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে আলী হায়দার ভাই একটা প্রশ্ন আমার উত্তর দেন তো, যে এই যে মানুষগুলো, আমরা 31,000 বলছি, কিন্তু আপনারা বলতেছেন 31,000 না, এটা হাইস্ট 10,000 হতে পারে, ধরলাম 10,000, কিন্তু এই 10,000 লোক যারা কিনা 4-5 লাখ টাকা করে দিয়েছে, তারা কি তাদের টাকা ফেরত পাবে যে যেতে পারলো না দেখে? আমি সংখ্যা কত এটা ঠিক আমার কাছে আমি ধরে নিলাম 500 লোক, ধরে নিলাম 5,000 লোক, সেটা অন্তত কিছু লোক যে যেতে পারেনি, এটা তো সত্য, এটা তো আমার অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের আজকের আলোচনা এটা যে আমরা এই 500 লোক কিংবা 5,000 লোককে আমরা তাদের যে যেতে পারেনি, তারা যে 4 লাখ টাকা করে এক একজনের খরচ হচ্ছে, তারা কি সেই টাকা ফেরত পাবে?
তাদেরকে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা যেদিন মিটিং করেছিলাম মন্ত্রণালয়, সেদিন এই কথাটা আমি অ্যাড্রেস করেছিলাম। আমি মাননীয় সচিব মহোদয়ের অ্যাটেনশন ড্র করেছিলাম এবং সচিব মহোদয় একমত হয়েছেন আন্ডার এনি সার্কামস্ট্যান্স যে আমরা যখনই দেখবো যে আমাদের একটা লোক যেতে পারেনি বা আমাদের যে কয়টা লোক যেতে পারেনি, তাদের প্রত্যেকের টাকা পাই করে তারা যাতে হয়রানি না, শিকার এখানে না হয়। পাই করে ঝুমুর বাড়ি এই টাকাগুলো, এই যে 5 লাখ টাকা সে খরচ করেছে, ৭৯,০০০ টাকা আপনি স্ট্যাম্পে নিয়েছেন, ৭৯,০০০ টাকা, বাকি 4 লাখ 5 লাখ টাকা তো Exactly. কোনো হিসাব নাই। তাহলে আপনি কিভাবে টাকা ফেরত দিবেন? সেটা তো আলোচনা, আমরা তো এখনো ঠিক এই ক্রাইসিস ইয়েটাকে নিয়ে আমরা এখনো মন্ত্রণালয়ের সাথে বসিনি। না, তাহলে ঝুমুর বাড়ি মানে এখানে আরেকটা প্রশ্ন জুড়ে দেওয়া দরকার যে ৭৯,০০০ টাকাটা 5 লাখ টাকা হয় কি করে? না, সেই প্রশ্ন আবু হাসান, সেই প্রশ্ন আলোচনা করতে গেলে আপনার সময় কুলাবে না। এই যে আপনি ধাপে ধাপে লোকগুলাকে বসায় রাখছেন যারা একজন প্রসেস করবে আর লোক জোগাড় করে আনবে অনেকজন। আমি আপনাকে বললাম না যে গ্রামের আত্মীয় থেকে শুরু করে তারপরে সাব এজেন্ট তারপরে এসে আপনি পল্টনের অফিস, তো সবাই কি বিনা পয়সায় কাজ করছে? তা তো করে নাই, সবাই টাকা নিচ্ছে। এটা তো তাহলে মানে ডিজিটাল বাংলাদেশের এই যুগে মানে বিদেশে কর্মী পাঠানোর জন্য লোক খুঁজে আনতে আমার 5 লাখ টাকা করে খরচ হয়, মানে লোক রাখতে হয় দালাল, মানে তৈরি করে রাখছে সিস্টেমটা। এক্স্যাক্টলি, সবাই মিলে ব্যবসা করবে। এখন সবাই মিলে ব্যবসা করতে গিয়ে আসুন সবাই মিলে খাই, টাকা তো দিবে গরিব মানুষ। আলী হায়দার চৌধুরী, জি বলেন। না, প্রশ্ন তো আর কি, প্রশ্নই তো নেই মানে না, ডেফিনেটলি শুনেন, এই অভিবাসন খাতটা দীর্ঘদিন ধরে একটা মধ্যস্বত্বভোগীর এই একটা সিস্টেমে কিন্তু আমাদের চলে আসছে। আমরা এইটার জন্য কোনো একটা আধুনিক সিস্টেম আমরা তৈরি করতে পারিনি। সরকার এর আগে বাইরার মহাসচিব এই কথা বললে হবে মানে মানে কেন করতে পারেননি? আপনি সারা জীবন আপনি এই সেক্টরে দিয়ে যাচ্ছেন, একটা সিস্টেমে মানে খারাপ লাগছে না এটা বলতে? না, ডেফিনেটলি খারাপ লাগছে। আমি আমাকে বলার সুযোগটা দেন। ঝুমুর বাড়ি এটা একটু আগে বলেছিলেন, সেটা হচ্ছে যে আমরা এই সিস্টেমটাকে ভাঙার জন্য আমরা মাঝখানে বলেছিলাম যে ডাটাবেস, মিনিংফুল অর্থবহ ডাটাবেসটা আমরা যদি করতে পারি তাহলে আমরা ওখান থেকে পিক করব। তাহলে আর এই যে লম্বা একটা চেইন, রিমোট এরিয়া থেকে এই লম্বা একটা চেইন যে সিস্টেমটা মধ্যস্বত্বভোগী, এরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু ভেরি আনফরচুনেট আমরা সেই সিস্টেমটা এস্টাবলিশ করতে পারিনি। কেন করতে পারিনি সেই তথ্যটা আজকে নাইবা বললাম, সেটা আপনারা ভালো করে জানেন এবং যারা আমাদের সংবাদকর্মী আমরা ভালো জানি না, আপনি একটু বলেন। ঝুমুর বাড়ি ভালো করে জানেন, এর আগে ঝুমুর বাড়ি জানে, দর্শক তো জানে না, মানে দর্শকরা জানে, আমিও জানি না। আপনারা ভালো করে জানেন, আপনাদের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে আসছে। এর আগে যখন মালয়েশিয়া G2G যখন চুক্তি হয়েছিল তখন বলা হয়েছিল এটা শুধু সরকারি মাধ্যমে নেবে, এই নামে তখন সরকারি ডাটাবেস তৈরি করা হয়েছিল এবং কোটি কোটি মানুষ সেই ডাটাবেসে নাম রেজিস্ট্রেশন করেছে। মাত্র গিয়েছে বোধহয় 4 থেকে 5,000 কর্মী। সেই সময় থেকে বলা হয়েছিল যে এখন থেকে বিদেশে কর্মী যেতে হলে ডাটাবেস থেকে বাধ্যতামূলক এবং এটা আইনেও আছে। আমরা যখন বললাম যে এই ডাটাবেসটা অর্থবহ নয় এবং এটা সঠিক তথ্য এখানে উপস্থাপিত হয় নাই, সুতরাং ডাটাবেসটা যুগোপযোগী করা হয় নাই। যে যুগোপযোগী করা হয় নাই বলে আমরা ডাটাবেসটাকে আমরা ইউজ করতে পারি না এবং আমরা মনে করি না যে এটা ডাটাবেসটা এটা আমাদের এই যুগের সাথে কোনোরকম ম্যাচ করে। সম্প্রতি আমাদের পিএমইটি এশিয়ান ডেভেলপমেন্টের উদ্যোগে এই ডাটাবেসটাকে অর্থবহ করার জন্য আমরা কয়েকটা মিটিং করেছি এবং আইএলও এটা সহযোগিতা করছে যে এটাকে যাতে অর্থবহ একটা ডাটাবেস আমরা করতে পারি। ফেডারালি আমাদের এই সেক্টরে আপনি কাজ করেন আমার চেয়ে বহুদিন ধরে, এই সেক্টরে আমি কাজ করতেছি গত 15 বছর ধরে এবং আমি দেখতেছি 15 বছর ধরে একই কথা আপনারা বলতেছেন। এবং করার কি আছে, এটার বিকল্প কি আছে আপনি বলেন না আমাকে বলেন। আপনারা ডাটাবেস বানাতে দেন কোটি কোটি টাকা খরচ করে, তারপরে সেটা কোথায় যায় আসলে সেটারও একটা অডিট হওয়া দরকার। যে বললাম তো, আপনি বলেন না এই সেক্টরটিতে আপনি কাজ করছেন, আপনি যত নিয়ে কাজ করছেন এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে বলেন না। আমরা তো চাই যে আমি তো এই নিয়ে কত 5 বার মহাসচিব, আমি এটা নিয়ে খন্দকার মোশাররফ সাহেব এখন নামটাই আমি বলে ফেলি, যখন উনি মন্ত্রী তখন থেকে এই জিনিসটাকে আমরা আলোচনা নিয়ে আসছি এবং এটাকে করতে গিয়ে আমরা কি বিড়ম্বনায় পড়েছি এবং বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ এটা 100 টাকা করে নাম রেজিস্ট্রে করতে গিয়ে
সেই চিত্রটা আপনাদের টেলিভিশনে আপনারা দেখিয়েছেন। আমার কথা হচ্ছে যে আজকের দিনেও আমরা সেটা নিয়ে আমরা যাতে মিনিংফুল ডাটাবেসটা আমরা করতে পারি, এবং সেই ডাটাবেসটা যদি করি তাহলে আমরা প্র্যাকটিস করা শুরু করি না, বাধ্য করতে পারি ওই ডাটাবেস থেকে লোক নিতে হবে। রিসিভিং কান্ট্রির তো আপনাদের কোনো নিয়ন্ত্রণই নাই, আর রিসিভিং কান্ট্রির উপরও নাই, সেন্ডিং কান্ট্রির উপরে নাই। না, এটা নাই, আমাদের যেরকম নাই সরকারের কি আছে। আপনি দেখেন মালয়েশিয়া নয়, আপনি অন্য দেশগুলো দেখেন না, অন্য দেশগুলোতে ফিলিপাইন যেরকম ব্ল্যাক লিস্ট করতে পারে, সৌদি আরবে যদি ব্যাড এমপ্লয়ারকে ফিলিপাইন গভর্নমেন্ট ব্ল্যাক লিস্ট করতে পারে, আমরা কি পারি? আজকে আমরা অনেকগুলো বিড়ম্বনায় সৌদিতে লোক পাঠাতে গিয়ে আমরা পড়ছি, এগুলো নিয়েও তো আমরা আলোচনা করার দাবি রাখে। অর্থাৎ হচ্ছে কি আমরা এখনো সেই সক্ষমতা অর্জন করতে পারিনি যে আমাদেরকে ব্র্যান্ডিং করা, আমাদেরকে মার্কেটিং করা, আমাদেরকে আপহোল্ড করা, সে পর্যায়ে আমরা না প্রাইভেট সেক্টর পেরেছি, না আমাদের সরকার আমাদেরকে পেরেছে আমাদেরকে আপহোল্ড করতে। মানে আমরা আলোচনাটা অন্যদিকে, ঝুমুরবাড়ির একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে এই লোকগুলো টাকা ফেরত পাবে কিনা। অনেকে নিশ্চয়ই, অনেক দর্শক অপেক্ষা করছেন এই প্রশ্নটার জন্যে। আমরা তো সবাই জানি 4 লাখ 80 থেকে 5 লাখ বা তার বেশি টাকা খরচ হয়েছে। এখন তাদেরকে আপনারা কত টাকা ফেরত দেবেন এবং কিভাবে দেবেন? এই তথ্য আর এখন ঠিক এই মুহূর্তে টেলিভিশনে আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট আমাদের একটা বেসিক আমরা এগ্রিড, যেটা আমাদের মন্ত্রণালয় এবং আমরা বাইরে, আমরা ডেফিনেটলি আমরা এটা নিয়ে কাজ করব, যাতে আমাদের কর্মীরা যারা যেতে পারেনি তারা যে টাকা দিয়েছে সেই টাকাটা যাতে তারা ফেরত পায়, সেটা আমরা যৌথভাবে আমরা কাজ করব। এতটুকু কথা আমরা দিতে পারি, এবং আমরা একসাথে কাজ করব সরকারের সাথে, দরকার হলে আমরা মিডিয়াকে সাথে রাখবো। জি, আরেকটা প্রশ্ন, যে গণমাধ্যমে এই মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট নিয়ে অনেকগুলো ধারাবাহিক রিপোর্ট হচ্ছে, অনেকের নাম উঠে আসছে, অনেক সংসদ সদস্যের নাম উঠে আসছে। বাইরে কোনো স্টেটমেন্ট বা কোনো ব্যবস্থা নেবে কিনা, কোনো তদন্ত করবে কিনা? আমি কোনো ব্যক্তি বিশেষে কোনো কথা বলতে চাই না। এটা একটা সিস্টেম, গভর্নমেন্ট এমইউ স্বাক্ষর করেছে, সেই এমইউর বদৌলতে মালয়েশিয়ার সরকার যাদেরকে সিলেক্ট করেছে তারা লোক পাঠিয়েছে। সেই লোক পাঠানোতে যদি কারো কোনো ব্যক্তি বিশেষ এখানে কোনো বিশেষণ না দিয়ে কোনো আমাদের রিক্রুটিং এজেন্সির মালিক কোনো যদি প্রতারণা করে, প্রত্যেকেই এইটার জবাব দিতে থাকতে হবে যদি প্রতারণা করে। জি, মাহবুব হাসান, সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি এইভাবে মানুষকে, সিস্টেমটাই সাপোর্ট করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, সিস্টেমটাই সাপোর্ট করে মানুষের কাছ থেকে মানুষকে প্রতারিত হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ এই যে যাওয়ার যে সিস্টেম এবং প্রসেস, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে যে আপনি একটা সিস্টেমের ভেতর দিয়ে, নিয়মের ভেতর দিয়ে যাবেন, এবং সেটার সাথে অ্যাড করা হচ্ছে কিছু ম্যানুয়াল প্রসেস, যেখানে এই বাইরার মেম্বাররা কাজ করছেন, রেজিস্টার্ড মেম্বাররা। সো এই 1700 আর 100 1800 এজেন্সি এমন ভাবে সিস্টেমটা তৈরি করেছে যে মালয়েশিয়া এন্ড এবং বাংলাদেশ এন্ড দুই জায়গাতেই প্রতারিত হওয়ার। এটা কি মালয়েশিয়াতেও এই সিন্ডিকেটের গেছেন, যেতে পারছেন, তারা যে কাজ পাবেন সেই নিশ্চয়তাও কিন্তু এই সিস্টেমটা মালয়েশিয়ার পক্ষ থেকে করা হয়েছে। এই সিস্টেমটা এখানে কি মালয়েশিয়ার সরকার নাকি মালয়েশিয়ার মালয়েশিয়ার সরকারের এই সিস্টেম, কিন্তু মালয়েশিয়ান হাই কমিশনার বলেছেন যে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। মালয়েশিয়ান হাই কমিশনার বলেছেন মালয়েশিয়ান যে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। টাকার এই ভাগ বাটোয়ারার মধ্যে কারা থাকেন? মালয়েশিয়ার কি এজেন্ট আছে? আমি আপনাকে একটা কথা বলি, মালয়েশিয়ান হাই কমিশনার যদি উনি হচ্ছেন হার এক্সেলেন্সি, এখানে আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, উনি যদি এই তথ্য দিয়ে বলেন যে তাদের দেশে এই জাতীয় কিছু কাজ হয় যেটা তাদের সরকারের নিয়ন্ত্রণ নেই, এটা কি আমি ওনার সব এই কমেন্ট নিয়ে আমি কোনো মতামত দিতে পারবো? এটা তো ওনাদেরই সরকারের দায়িত্ব। ঝুমুরবাড়ি যদি এক বাক্যে বলেন একটু, মালয়েশিয়াও কি আমাদের মতো এরকম সিন্ডিকেট আছে, দুই সিন্ডিকেট একসঙ্গে কাজ করে? অবশ্যই, আপনি মালয়েশিয়াতেও একটা গ্রুপ আছে যারা এটার আপনি তো আর এমনি ভিসাটা আনেননি। তারা কি মালয়েশিয়ান নাকি তারা বাংলাদেশি? এখন পত্রপত্রিকা তো বলে যে, আমার কাছে একেবারে সরাসরি প্রমাণ নাই, পত্রপত্রিকা বলে কিছু বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান আছে,
আবার সেই সাথে মালয়েশিয়ানও আছে। আচ্ছা। এখানে যেমন একটা গ্রুপ আছে, ওখানেও একটা গ্রুপ আছে, দুই গ্রুপ মিলে জিনিসটাকে, এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে দুই গ্রুপের কারোর উপর তাদের নিয়ন্ত্রণ নেই। এবং আমার ধারণা যে পরশুদিন যখন মন্ত্রী ইতিমধ্যে কথা বলে বলছেন যে এদেরকে নেওয়ার কথা আমরা অনুরোধ করব, আমরা কথা বলছি, কিন্তু মন্ত্রীও দেখবেন আপনি বলবেন যে এদের উপর আমাদের নিয়ন্ত্রণ চলে গেছিল। গত বছর 13 লাখ লোক পাঠাইছে, তো এই বছর আর সেই সংখ্যাটা কত হবে? বিভিন্ন দেশের, মালদ্বীপের বাজার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, মালয়েশিয়ার বাজারটা বন্ধ হয়ে গেছে, এখন সৌদি আরব আর দুবাই এই দুইটা জায়গা খোলা আছে, ওমানের বাজার বন্ধ, খোলা হয়েছে কিন্তু কাজের ভিসা খোলা হয় নাই, বিভিন্ন জায়গায় আমরা আটকে আছি। এবং আমরা শুধুমাত্র হেড কাউন্ট করি যে কত লোক পাঠাতে পারলাম, ইলেকশন মানে ভোটিং। জি, ঝুমুর বাড়ি অনেক ধন্যবাদ, এবং সঙ্গে আলী হায়দার চৌধুরী, আপনাকেও ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। দর্শক, এই ছিল আজকে সংবাদ যুগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকেন ৭১।